আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হওয়া নথিপত্র নতুন করে দ্রুত তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা বিষয়ের ওপর নজরদারি চালাচ্ছেন। কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে গিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমের দুই বাঙালি জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় 8.5 কোটিরও বেশি রেশন কার্ড গ্রাহকের বৈধতা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। দেশের বিভিন্ন সংশোধনাগারে বিচারাধীন ও বিচারপূর্ব বন্দীদের ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। রাজ্য সরকার টোটো চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি অস্থায়ী নম্বর চালু করতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হওয়া নথিপত্র নতুন করে দ্রুত তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। এই নথি না থাকার কারণে কেউ যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, প্রশাসনকেই তা নিশ্চিত করতে হবে বলেও তিনি জানিয়েছেন। অতিরিক্ত বৃষ্টিতে রাজ্যের সেতুগুলির পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। দুধিয়া ব্রিজের মতো পরিস্থিতি যাতে আর না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন মনোজ পান্ত। উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে তিনি গতকাল এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র, স্বাস্থ্য, সেচ, পূর্ত, কৃষি, বিপর্যয় মোকাবিলা সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিব ছাড়াও সব জেলা শাসক ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। বিপর্যস্ত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ওই শিবিরে আসা মানুষজনকে প্রয়োজনীয় নথি না থাকলে প্রশাসনকে উদ্যোগ নিয়ে তার ব্যবস্থা করে দিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি তৈরি করার বিষয়টি বাংলা আবাস যোজনার আওতায় আনা যায় কিনা তা দেখার জন্য পঞ্চায়েত দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে পূর্ত দপ্তর ইতিমধ্যে উত্তরবঙ্গের রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু করেছে। বাঁধ সংস্কারের কাজও করছে সেচ দপ্তর। দুর্গত জেলাগুলির প্রশাসনকে বলা হয়েছে 24 ঘন্টা সতর্ক থাকার জন্য। মানুষের কোনো সমস্যা হলে দ্রুত যাতে সমাধান করা যায় সেদিকে নজর রাখতেও বলা হয়েছে। জল নামার ফলে ডেঙ্গু হওয়ার আশঙ্কা থাকায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তা প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে বন্যা ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও পুনর্বাসনের উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিপর্যস্ত এলাকায় দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। ত্রাণ শিবির, লঙ্গরখানা ও বন্যা দুর্গতদের অস্থায়ী আবাস 24 ঘন্টা চালু রয়েছে। রাজ্যের সাম্প্রতিক বন্যায় যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গেছে, তাদের বিনা খরচে সেগুলির ডুপ্লিকেট দেওয়া হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এই জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে আবেদন করতে হবে। সম্পূর্ণ মানবিক কারণেই ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এই উদ্যোগ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে এ রাজ্যের দুই বাঙালি জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এরা হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা কমান্ডো পলাশ ঘোষ ও বীরভূমের রাজনগরের বাসিন্দা ল্যান্স নায়ক সুজয় ঘোষ। পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর উঁচু এলাকায় তুষার ঝড়ে পড়ে নিখোঁজ হয়ে যান এলিট প্যারা স্পেশাল ফোর্সের এই দুই সেনাকর্মী। তল্লাশির পর বৃহস্পতিবার কোকেনডাঙ্গে একজনের দেহ উদ্ধার হয়, দ্বিতীয় জনের দেহ পাওয়া যায় গতকাল। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কিশতওয়াড় রেঞ্জে ওই দুর্গম পাহাড়ি এলাকায় বিদেশি জঙ্গিদের উপস্থিতির খবর থাকায় সেখানে অভিযান চালানো হচ্ছিল। সোম মঙ্গলবারের মাঝরাতে অভিযানে সামিল প্যারা কমান্ডোদের দলটি তুষার ঝড়ে পড়ে। তারপর থেকেই সুজয় ও পলাশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেনাবাহিনীর তরফে গতকাল দুজনের বাড়িতে এই দুঃসংবাদ জানানো হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। বীরভূমের জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, মৃতদেহ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের তরফে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। সেনাবাহিনীর চিনারকোরের তরফে এক্স হ্যান্ডেলে এক বার্তায় পলাশ ও সুজয়কে কুর্নিশ জানিয়ে বলা হয়েছে, তাদের সাহসিকতা ও আত্মত্যাগ সকলকে চিরকাল অনুপ্রেরণা যোগাবে। রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মৌসুমি বায়ু বিদায়ের আগে গতকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যায়, পথ চলতি মানুষ সমস্যায় পড়েন। আজও কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
একটি প্রতিবেদন। দেশের বিভিন্ন অংশ থেকে ইতোমধ্যে বর্ষা বিদায় নিয়েছে। গতকালও দেশের মধ্য ও পশ্চিম অংশের অনেকগুলি রাজ্য থেকেই বর্ষা সম্পূর্ণ এবং কোথাও কোথাও আংশিকভাবে বিদায় নিয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গেরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া 3-4 দিনের মধ্যেই উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়া শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে আজ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্য ছেড়ে চলে যাওয়ার একটি লক্ষণ বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। যখন আমাদের মনসুন চলে যায় তখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাড়ে। উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত আমাদের অলরেডি কমে গেছে, ওখানে কেবলমাত্র 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 3-4 দিন, তারপরে মূলত শুষ্ক আবহাওয়া যেতে পারে এবং দক্ষিণবঙ্গেও আমাদের 3-4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতায় সকাল 6:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 72.9 মিলিমিটার। কেন্দ্রীয় সরকার সারা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় 8.5 কোটিরও বেশি রেশন কার্ড গ্রাহকের বৈধতা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের নির্দেশে রাজ্য সরকারগুলিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যারা প্রকৃত সুবিধাভোগী নন তাদের নাম রেশন তালিকা থেকে বাদ দেওয়াই এর উদ্দেশ্য। 2,75,00,000 গ্রাহকের তথ্য যাচাইয়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এতে 2,10,96,406টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 2টি গুরুত্বপূর্ণ প্রকল্প পিএম ধনধান্য যোজনা এবং ডাল শস্য মিশনে আত্মনির্ভরতার সূচনা করবেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশের বিভিন্ন সংশোধনাগারে বিচারাধীন ও বিচারপূর্ব বন্দীদের ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনজীবী সুনীতা শর্মার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিশ জারির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে এই মামলা দায়ের হয়। আবেদনকারীদের দাবি, বর্তমানে ভারতের বিভিন্ন কারাগারে 4.5 লক্ষেরও বেশি ব্যক্তি চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া বন্দী রয়েছেন, যাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে সংখ্যালঘুদের প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেন, এর আগেও সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হলে মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন। তবে সিএএ চালু হওয়ার 2 বছর কেটে গেলেও কোনো বৈধ ভোটারের নামই তালিকা থেকে বাদ যায়নি। এসআইআর নিয়েও কোনো প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানান সুকান্ত বাবু। আমি অনুরোধ করব, কোনো ভ্যান্ডালিজমে নামবেন না, কারণ আপনারা যদি অন্যায় করেন, অশান্তি করেন, কেন্দ্রীয় বাহিনী নামবে, বিএসএফ নামবে, সিআরপিএফ নেমে যাবে, গুলি চলবে, আপনার পরিবারের লোক মারা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক কিন্তু গিয়ে রেল লাইন ভাঙবে না। রাজ্য সরকার বিভিন্ন প্রান্তে চলা টোটোগুলিকে নিয়ন্ত্রণে আনতে চলেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একথা জানিয়ে বলেন, বর্তমানে রাজ্যের টোটোগুলির জন্য একটি অস্থায়ী নম্বর বা TTEN চালু করা হবে। এই নম্বর পেতে আগামী সোমবার 13ই অক্টোবর থেকে 30শে নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের ভিত্তিতে প্রতিটি টোটোর জন্য QR কোড সহ নম্বর দেওয়া হবে। আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে একটি TTEN নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি। লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে, যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে। তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি এবং এগুলো যাতে বীমার আওতায় আসে তারও উদ্যোগ আমাদের পক্ষ থেকে থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতুতে আজও আগামীকাল 2 দিন যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। আজ ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত বন্ধ রয়েছে শহরের অন্যতম ব্যস্ত এই সেতু। আগামীকাল দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে এই সেতুতে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা উপলক্ষে মেট্রো রেল আগামীকাল ব্লু লাইন ও গ্রিন লাইন শাখায় অতিরিক্ত ট্রেন চালাবে। গ্রিন লাইনে 130টির পরিবর্তে 138 এবং ব্লু লাইনে 130টির পরিবর্তে 138 এবং গ্রিন লাইনে 104টির পরিবর্তে 112টি পরিষেবা যাবে বলে মেট্রো রেল সূত্রে জানা গেছে।
আজ আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। এ রাজ্যেও নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর 2 নম্বর ব্লকের চাংদুয়াল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গতকাল বিকেলে আদিবাসী মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠেছে অন্য এক মহিলা পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি পরে স্বাভাবিক হয়। দক্ষিণ 24 পরগনার কামালগাজীর একটি স্কুলে স্পোর্টস ক্লাস চলাকালীন দৌড়ের মধ্যে মৃত্যু হয়েছে 9ম শ্রেণীর ছাত্র অর্কদীপ বাগের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হওয়া নথিপত্র নতুন করে দ্রুত তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পান্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা বিষয়ের ওপর নজরদারি চালাচ্ছেন। কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে গিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমের 2 বাঙালি জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও সহায়ক ক্ষেত্রে 42,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় রাজ্য পর্যায়ের অনুষ্ঠান পুনেতে অনুষ্ঠিত হবে। বিহারে বিধানসভা নির্বাচনের আগে এনডিএর আসন ভাগাভাগি নিয়ে জট কেটেছে। নতুন দিল্লিতে আজ বিজেপির কোর কমিটির বৈঠকের পর আসন রফা ঘোষণা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাহেলগামে গত 22 এপ্রিল জঙ্গি হামলার কড়া সমালোচনার জন্য আফগানিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই প্রথম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মানসিক স্বাস্থ্য অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন। আইসিসি মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আজ কলম্বোয় ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও সহায়ক ক্ষেত্রে 42,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কৃষিক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে 2টি গুরুত্বপূর্ণ প্রকল্প পিএম ধনধান্য যোজনা এবং ডাল মিশনে আত্মনির্ভরতার সূচনা করবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন। কৃষক কল্যাণে কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং গ্রামীণ পরিকাঠামো আরও মজবুত করে তোলার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতারই প্রতিফলন এই 2টি প্রকল্প। এর জন্য মোট ব্যয় বরাদ্দ হয়েছে 35,000 কোটি টাকারও বেশি। কৃষি মন্ত্রক সূত্রে জানা গেছে 24,000 কোটি টাকার পিএম ধনধান্য কৃষি যোজনার অধীনে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে কম উৎপাদনে হয় দেশের এমন 100টি জেলায় সুসংহত কৃষি বিকাশ অভিযান চালানো হবে। অন্যদিকে 11,000 কোটি টাকার ডাল শস্যে আত্মনির্ভরতা প্রকল্পে অড়হর, বিউলি এবং মসুর সহ দেশের প্রধান ডালের উৎপাদন বাড়ানোর উপর বিশেষ নজর দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন সংগঠক, সমবায় সমিতি এবং উদ্ভাবকদের অনবদ্য কাজের জন্য সম্মানিত করবেন। মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় রাজ্য পর্যায়ের অনুষ্ঠান পুনেতে অনুষ্ঠিত হবে। 9টি জেলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রেক্ষাগৃহে রাজ্যের কৃষিমন্ত্রী দত্তাত্রেয় ভার্নে অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। অন্তর্ভুক্ত জেলাগুলি হল পালঘর, রায়গড়, ধুলে, ছত্রপতি সম্ভাজিনগর, বিদ, নান্দের, ইয়াভাতমাল, চন্দ্রপুর ও গড়চিরৌলি। এই অনুষ্ঠানের লক্ষ্য হল কৃষকদের উপার্জন বৃদ্ধি করার পাশাপাশি শস্য উৎপাদন ব্যবস্থাকে মজবুত করা। বিহারে বিধানসভা নির্বাচনের আগে এনডিএর আসন ভাগাভাগি নিয়ে জট কেটেছে। কয়েক দফা আলোচনার পর এনডিএর শরিক দলগুলি গতকাল এই নিয়ে সহমতে পৌঁছয়। নতুন দিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠকের পরে এনডিএর শীর্ষ নেতারা এই আসন রফা ঘোষণা করবেন। আজ দলের সাধারণ সম্পাদক জগৎ প্রকাশ নাড্ডা ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। এদিকে নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচন এবং অন্যান্য রাজ্যের উপনির্বাচনের সব রিটার্নিং অফিসারদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আবেদন করেছেন। মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে ভোটদান পর্যন্ত নানা কাজে যে কোনো রকম সন্দেহ দূর করা এবং অনলাইন যাচাইয়ের কাজও এই প্রশিক্ষণের আওতায় রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে কারো হস্তক্ষেপ করা উচিত নয়, কারণ এটি নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নতুন দিল্লিতে গতকাল একটি বেসরকারি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ জোর দিয়ে বলেন, ভোটাধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই থাকা উচিত। সরকার অনুপ্রবেশকারীদের সঙ্গে মোকাবিলা করার জন্য শনাক্তকরণ, অপসারণ এবং নির্বাসনের নীতি কঠোরভাবে অনুসরণ করবে। मैं सभी राजनीतिक दलों को कहना घुसपैठ का मुद्दा, जनसांख्यिकी का मुद्दा, एसआईआर का मुद्दा, इसको राजनीति से मत जोड़िए। ये देश का मुद्दा है। घुसपैठ को राजनीतिक दृष्टि से नहीं देखना चाहिए, राजनीतिक संरक्षण भी नहीं देना चाहिए।
ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির সভাপতি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, মণিপুরের অখণ্ডতা বজায় রাখার প্রশ্নে তার দল অঙ্গীকারবদ্ধ। উত্তর পূর্বাঞ্চলে শান্তি, স্থিতাবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তারা কাজ করে যাবেন। শিলংয়ে মণিপুরের রাজবাড়ি নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, এই ভবনটি ঐতিহাসিক স্মারক হিসেবে সংরক্ষণ করা হবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আসন্ন উৎসবের মরশুমে ভাড়া যাত্রীদের আয়ত্তের মধ্যে রাখার জন্য বিমান পরিবহন সংস্থাগুলিকে আর্জি জানিয়েছে। বিমান সংস্থাগুলি আশ্বস্ত করে বলেছে, যাত্রী স্বাচ্ছন্দ্যকে তারা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে। উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে অতিরিক্ত উড়ান চালানোর পরিকল্পনাও তাদের রয়েছে। মন্ত্রী অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মহানির্দেশকের দপ্তরকে নির্দেশ দিয়েছে, তারা যাতে প্রতিনিয়ত বিমান ভাড়ার বিষয়ে নজরদারি চালায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পহেলগাঁওয়ে গত 22 এপ্রিল জঙ্গি হামলার কড়া সমালোচনার জন্য আফগানিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। ডক্টর জয়শঙ্কর এবং আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির মধ্যে গতকাল বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুটি দেশই সব ধরনের সন্ত্রাসবাদকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করেছে। আঞ্চলিক শান্তি, সুস্থিতি এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখার পক্ষে মত ব্যক্ত করেছে তারা। আফগানিস্তানের উন্নয়নে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় পক্ষই একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। We appreciate your sensitivity towards India's security concerns. Your solidarity with us in the aftermath of the Pahalgam terrorist attack was noteworthy. India is fully committed to the sovereignty, territorial integrity and independence of Afghanistan. Closer cooperation between us contributes to your national development as well as regional stability and resilience. ভারত আফগানিস্তান উড়ান করিডর চালুর বিষয়টিকে উভয় নেতা স্বাগত জানান। মুত্তাকি বলেন, আফগানিস্তান কখনোই ভারত বিরোধী বিবৃতি দেয়নি এবং সর্বদা সুসম্পর্ককে মূল্য দিয়ে এসেছে। हमने कहा कि अफगानिस्तान में सरमायागुजारी के लिए तो ज़मीना मुसाइद है, शराइत बराबर है। हम यहाँ तजार लोग के साथ भी मुलाकात करता है और वजीर साहब खारिजे के साथ भी हमने ये बात किया है, तो हमारे तरफ से सहूलियात ज्यादा है। अगर आते हैं वहाँ पे काम करते हैं, सरमायागुजारी करते हैं, कुछ अस्पतालों में, बिजली में, माइनिंग में वगैरह वगैरह में, ये सब के लिए शराइत बराबर है। हमारे तरफ से कोई मुश्किल नहीं, बल्कि हमारे तरफ से हमदर्दी और हमकारी मौजूद है। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেবাস্তিয়ান লেকর্নকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেছেন। পদত্যাগের কয়েকদিন পরেই তারই পুনর্নিযুক্তি। ম্যাক্রো তাকে নতুন সরকার গঠনের চেষ্টা করতে বলেছেন। এর পাশাপাশি দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বাজেট তৈরির পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, ফ্রান্স সম্প্রতি পর্বত প্রমাণ আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন, যা ক্রমশই তাকে আরও বড় ঋণের দিকে ঠেলে দিচ্ছে। সে দেশের রাজনৈতিক সংকট ইউরোপীয় ইউনিয়নেও বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গত শুক্রবার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তির পর গাজার বিভিন্ন অংশ থেকে তারা আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার প্রায় অর্ধেক অংশ অধিকার করে থাকলেও আধিকারিকরা জানিয়েছেন, এলাকার অভ্যন্তরে সহমতের ভিত্তিতে সেনা প্রত্যাহার করা হয়েছে। সমঝোতা অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রথম পর্যায়ে পণবন্দীদের মুক্তির বিষয়টি ইসরায়েল মেনে নিয়েছে। আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি সমস্ত প্রতিশ্রুতি পালন করবেন এবং পণবন্দীদের ফিরিয়ে দেবেন। এদিকে গাজা শহরের বিভিন্ন অংশ থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ায় হামাসের নিরাপত্তা কর্মীদের নিযুক্ত করা হয়েছে। গতকাল তারা জানিয়েছে, হামাস গাজায় বিদেশি অভিভাবকত্ব মেনে নেবে না। সেখানকার শাসন প্রক্রিয়া সম্পূর্ণ প্যালেস্তাইনের বিষয়। সংঘর্ষ বিরোধী চুক্তি অনুসারে সোমবার দুপুর পর্যন্ত ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েলও 250 জন প্যালেস্তিনীয় বন্দী ও 1700 আটক ব্যক্তিকে মুক্তি দেবে। বিশিষ্ট জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই প্রথম কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মানসিক স্বাস্থ্য অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রক জানিয়েছে, দীপিকা তার এই নতুন দায়িত্বের প্রতি গভীর সম্মান জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যে বিভিন্ন ধরনের উদ্যোগের কাজ চলছে তার প্রতি দীপিকা দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। রাষ্ট্রসংঘ জানিয়েছে, পশ্চিম সুদানে বাস্তুচ্যুতদের একটি শিবিরের ভেতরে এবং আশেপাশে 3 দিনের সংঘর্ষে কমপক্ষে 53 জন অসামরিক নাগরিক নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান ফালকার তুর্ক বলেছেন, আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের ড্রোন এবং কামান হামলায় আল ফাশারের আবু শৌক এবং দারাজৌলা পাড়ার পাশাপাশি বাস্তুচ্যুতদের একটি শিবিরেও হামলা চালানো হয়েছে।
আইসিসি মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে কলম্বোয় আজ ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। খেলা শুরু ভারতীয় সময় দুপুর 3টে। এদিকে গত রাতে নিউজিল্যান্ড বাংলাদেশকে 100 রানে হারিয়ে দিয়েছে। এই প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের এটি প্রথম জয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও সহায়ক ক্ষেত্রে 42,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পহেলগাঁওয়ে গত 22 এপ্রিল জঙ্গি হামলার কড়া সমালোচনার জন্য আফগানিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই প্রথম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মানসিক স্বাস্থ্য অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। আইসিসি মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আজ কলম্বোয় ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। খবর শেষ হলো।